আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত ও মিয়ানমার থেকে 898 কোটি টাকার চাল কিনবে সরকার। ভারতকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে বলছেন মামুনুল হক। জানাবো সংস্কার কমিশনের সঙ্গে ইসির বৈঠক, সুষ্ঠু নির্বাচনে বড় ঘাটতি, আস্থার অভাব। এবং সর্বশেষ জানাবো বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করব বলছেন রিজভী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারত ও মিয়ানমার থেকে 898 কোটি টাকার চাল কিনবে সরকার। ভারত ও মিয়ানমার থেকে 1,50,000 মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে 1,00,000 টন আতপ চাল ও 50,000 টন সিদ্ধ চাল রয়েছে। এতে মোট ব্যয় হবে 898 কোটি 62 লাখ টাকা। বৈঠকে সূত্রে জানা গেছে, সরকার টু সরকার পর্যায়ে মিয়ানমার রাইস ফেডারেশন থেকে 1,00,000 মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তরের জন্য এই আতপ চাল কেনা হবে। এতে ব্যয় হবে 618 কোটি টাকা। সিডি ভ্যাট ব্যতীত প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে 515 মার্কিন ডলার। অন্যদিকে 2024-25 অর্থ বছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ 3 এর আওতায় 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মন্ডল স্টেন প্রোডাক্ট লিমিটেডের কাছ থেকে এই চাল কেনা হবে। এতে ব্যয় হবে 280 কোটি 62 লাখ টাকা। সিডি ভ্যাট ব্যতীত প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে 467.70 মার্কিন ডলার। ভারতকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে বলছেন মামুনুল হক। ভারতকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে সকল মিত্র রাষ্ট্র রয়েছে, বিশেষ করে ভারতের চারপাশে যে রাষ্ট্রগুলো তাদের পররাষ্ট্র নীতির কারণে প্রত্যাখ্যান হয়েছে, তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। তিনি বলেন, ভারতীয় আগ্রাসনবাদী মনোভাবের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে আত্মমর্যাদাপূর্ণ সাহসী পদক্ষেপ নিয়েছে তার সঙ্গে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। দলগুলো সরকার চেয়ে সাহস জুগিয়েছে। ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল একমত থাকবে মর্মে প্রতিশ্রুতি দিয়েছে। মামুনুল হক বলেন, সিম্বলিক একটি ঐক্য প্রকাশ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণ করা হবে, এমন মতামত এসেছে সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নের সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করব। তিনি আরো বলেন, আমরা যারা 5 আগস্টের পরবর্তী সময় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি তারা সব ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। এই নিয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যমত্য হয়েছে। হেফাজত নেতা বলেন, হাই কমিশন সহ সেখানে বাংলাদেশের পতাকার যে অবমাননা হয়েছে, পতাকায় আগুন দেওয়া হয়েছে, ভারতীয় মিডিয়া ও দায়িত্বশীলদের ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্যগুলো এসেছে তার তীব্র সমালোচনা ও নিন্দা জানানো হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন গণমাধ্যমে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য বাংলাদেশের স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারকে যথাযথ ভূমিকা পালন করার জন্য এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে সকল মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে ভারতের চারপাশে যে রাষ্ট্রগুলো ভারতের পররাষ্ট্রনীতির কারণে প্রত্যাখ্যান হয়েছে, তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে মর্মেও আলোচনা হয়েছে। সেই সঙ্গে ভারতীয় আগ্রাসনবাদী মনোভাবের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার আত্মমর্যাদাপূর্ণ সাহসী পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। দলগুলো সাহস জুগিয়েছে ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল একমত থাকবে। সংস্কার কমিশনের সঙ্গে ইসির বৈঠক, সুষ্ঠু নির্বাচনে বড় ঘাটতি, আস্থার অভাব। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর, তবে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থার অভাব। আজ বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইসির বৈঠকে এই বক্তব্য উঠে আসে। বদিউল আলম মজুমদার বলেন, বৈঠকে ইসির স্বাধীনতা, ক্ষমতা, দায়িত্ব থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত প্রায় সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইসি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। ইসি যাতে তাদের কাজ সুচারুরূপে করতে পারে এবং সফল হয়, সেজন্য সংস্কার কমিশনের পক্ষ থেকে কতগুলো সংস্কার প্রস্তাব দেওয়া হবে। এর মধ্যে কিছু ইসি বাস্তবায়ন করবে, কিছু সরকার করবে এবং বাকিটা সরকার ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাস্তবায়িত হবে। সংস্কার কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে কতগুলো বিষয় চিহ্নিত করেছে। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার
বলেন, ইসির পক্ষ থেকে সংস্কার কমিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, তবে মত বিনিময়ে অনেক কিছু উঠে এসেছে। সাংবাদিকদের প্রশ্ন জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ইসির অন্তর্নিহিত ক্ষমতা আছে সুষ্ঠু নির্বাচনের ক্ষতিরে তারা তার রাতকে দিন, দিনকে রাত করা ছাড়া সবাই করতে পারে। তিনি আরো বলেন, অতীতে নির্বাচন সংক্রান্ত অনেকগুলো অপরাধ হয়েছে, যারা অপরাধ করেছে, যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের অবশ্যই বিচারের আয়ত্তে আসতে হবে। আগের কমিশন থেকে বলা হয়েছিল ফল প্রকাশের পর শাস্তির কোনো সুযোগ থাকে না। এই বিষয়ে প্রশ্ন জবাবে বদিউল আলম বলেন, তারা ইচ্ছে করলে এটা করতে পারতেন। আদালতের রায় আছে, গ্যাজেট হওয়ার আগে তারা নির্বাচন বাতিল করতে পারতেন এবং তাদের পূর্ণ নির্বাচন দেওয়ারও ক্ষমতা আছে, তবে সেটা তারা প্রয়োগ করেনি। বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের ঘাটতির জায়গাগুলো নিয়ে আলোচনা হয়েছে। ঘাটতি জায়গাগুলো সবার জানা। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় ঘাটতি কি, এমন প্রশ্ন জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে নির্বাচন ব্যবস্থার উপর আস্থার ঘাটতি, সেটা ফিরিয়ে আনতে হবে। কিভাবে সেটা সম্ভব, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, একটি সামষ্টিক বিষয়, এক লাইনে এটা বলা সম্ভব নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের পথ নকশা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের পথ নকশার সঙ্গে কতগুলো জাতীয় উদ্যোগ সংস্কার কার্যক্রম, ইসির অভ্যন্তরীণ প্রস্তুতির বিষয় রয়েছে। তিনি আরো বলেন, নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালোভাবে করার জন্য কি করণীয়, এসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাড়াবাড়ি করলে নবাবের বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করবে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আমাদের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা ভারত সহ যত বড় ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেয়, কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ আমরা কবজা করে নিব, এটা কিন্তু আপনারা প্রকাশ স্বর্গে বাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে নবাবের বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করার হুঁশিয়ারিও দেন তিনি বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত, তাদের মনের যে জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মাতৃকা যাদের জন্ম, এই মাটির সন্তান তারা, এখানে আমাদের সবার জন্ম, তারা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা, মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষা করার, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একই সাথে লড়াই করব, দিল্লির দাসত্ব থেকে খান খান করে দিব। ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, প্রাণের উন্মাদনা, এটা কখনোই ভারত টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছে থাকে তাহলে আপনারাও বলবো, আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার ও উড়িষ্যা আমরা দাবি করব। যদি আপনারা একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করেন। রিজভী বলেন, বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, এদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছাড়তে হবে। এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে, কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই। এটি আমার নিজের ইতিহাস পাঠ নয়। একজন বিখ্যাত লেখক অন্নদা শঙ্কর রায়, তিনি তার এক লেখায় এই কথা বলেছেন। বিএনপির এই মুখপাত্র বলেন, আমার কাছে অবাক লাগে যে ভদ্রমহিলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক সেকুলার হিসেবে সে যে রাজনীতিবিদকে চিনতাম, তাকে মনে হলো রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতার কথা বলতেন, ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ। যে কোনো আদর্শের কট্টরবাদ মানবতা পরিপন্থী, যে কোনো ধর্ম সম্প্রদায়ের কট্টরবাদ মানবতার বিরুদ্ধে যায়। পশ্চিমবঙ্গে মুসলমানদের হার 25%, অথচ সরকারি চাকরিতে সুযোগ পায় মাত্র 1%। তাহলে মমতা তো কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, শেখ হাসিনা ছাড়া অন্যের ধর্মের প্রতি ঘৃণা, বিদ্বেষ কখনোই ছাড়াইনি বলেও যোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। বলেন, এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না, এটাই আমাদের ঐতিহ্য। আপনারা আগরতলায় সহকারী হাই কমিশনে ঢুকে আমাদের পতাকা টেনে নামিয়ে ছেড়েছেন, এটা তো প্রচন্ড আঘাত। করোনার আঘাতের চেয়ে বড় আঘাত দিয়েছিলেন ভারতের শাসক গোষ্ঠী, এটা আমরা কখনো ভুলে যাব না। ভারতের মিডিয়া কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আপনারা আপনাদের মিডিয়া এক শোভন ভদ্রলোক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন। আমি তাকে ভদ্রলোকের মনে করতাম, দেখতে সুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। গোপালগঞ্জে আগুন লাগিয়ে 5 জনকে মেরে ফেলেছে, ঢালাও ভাবে প্রচার করেছেন। গোপালগঞ্জে কাউকে আগুন লাগিয়ে মারা হয়েছে? এত বড় মিথ্যা অপপ্রচার। ভারত বলে সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষতার দেশ, আজকে তাদের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পি বাহক হয়েছে বলেও যোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা এখানে যারা আছি তারা তো সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর বদনের উত্তরসূরি, তাই ভারতের আগ্রাসনের জন্য আমরা লড়বো, এটা আমাদের ঐতিহ্যের মধ্যে আছে। আপনারা আগরতলা সহকারী হাই কমিশনে আমাদের পতাকা নামিয়ে ছেড়েছেন, এটা তো প্রচন্ড আঘাত, এটা আমরা কোনোদিনও ভুলে যাব না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।